আদিবের কথায় দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। মলিন চোখে তাকিয়ে বলল, সাইবার বাবা মারা যাওয়ার পর আন্টি খুব ভেঙে পড়েছিলেন। মেয়ে আর ছেলের মুখের দিকে তাকিয়ে নিজেকে খুব সহজে সামলেও নিয়েছেন। সাইবা আর শোয়েবকে নিয়ে ওনার অনেক স্বপ্ন। সাইবাকে প্রফেসর হিসেবে দেখা আঙ্কেলের একমাত্র স্বপ্ন ছিল। সাইবার জন্য এটা একটা আবেগের সময়। ও আমাকে ভালোবাসে তা আমি জানি, তবে এখন এভাবে কোন সম্পর্কে জড়িয়ে আমি ওর পড়াশোনাটা নষ্ট করতে চাই না। যে সময়টা আমাকে দিবে ওই সময়টা পড়াশোনায় কাজে লাগাবে। তাছাড়া এখন আমার মাস্টার্স ফাইনাল এক্সাম সামনে। সাইবাকে পেতে হলে নিজেকেও গুছিয়ে নিতে হবে। দুজনেরই সময় দরকার। যে আমার তাকে হারানোর ভয় নেই, কারণ যে আমার সে শত ঝড় সয়েও আমারই থাকবে। সাইবান কিন্তু খুব রেগে আছে তোর উপর। আমি তো চাই সে রাগুক, অভিমান অভিযোগ জমিয়ে রাখুক। যখন এক সমুদ্র ভালোবাসা নিয়ে তার সামনে দাঁড়াবো, তখন সে সমস্ত রাগ অভিমান আমার বুকে মুখ লুকিয়ে ঝরিয়ে দিক। অভিযোগের পাহাড় আমার বুকের মাঝেই শেষ করুক, আর আমি তার অভিমানী চোখের প্রেমে পড়ে আরও একবার পাগল প্রেমিক হয়ে যাই। ফারহানের কথা শুনে আদিব কাঁদো কাঁদো গলায় বলল, আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে। আদিবের কথা শুনে ফারহান হতাশার নিঃশ্বাস ফেলল। বন্ধু সব সময় সিরিয়াস কথার মধ্যে এমন মজা করে। শোয়েব ভ্রুকুচকে তাকিয়ে আছে সাইবার দিকে। কিছুক্ষণ পর পর পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাচ্ছে। কি এইভাবে তাকিয়েছিস কেন? জীবনে কি অসুস্থ মানুষ দেখিসনি? কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে যে মানুষের কোলে চেপে বাড়িতে আসতে হয়, এটা আমার জানা ছিল না। বেচারা ফারহান ভাইয়া তোমার মতো দুই মনের একটা আটার বস্তা 3 তলায় তুলে এখনো পর্যন্ত বেঁচে আছে কিনা সন্দেহ। দাঁড়াও, আমি একটু দেখে আসি। আমার 80 কেজি জীবনের জন্য একটা অবলা ছেলে অকালে ঝরে যাবে, আমি তা কিছুতেই মেনে নিব না। তুমি একজন ভবিষ্যৎ বিজনেসম্যানকে এভাবে মেরে ফেলতে পারো না। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা কখনোই মেনে নিব না। 500 টাকা দাও, তার জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেতে হবে। দেখা গেল তোমাকে কোলে তুলে বেচারা শক্তির ঘাটতি দেখা দিল, তখন এই শোয়েবের ফলমূলই কাজ করবে। সাইবা চোয়াল ঝুলিয়ে তাকিয়ে আছে শোয়েবের দিকে। কিছুক্ষণ আগে এই ছেলেটা তাকে নিয়ে চিন্তা করবে ভেবে সে অস্থির হচ্ছিল। এখন নিজেকেই নিজে কয়েকটা ভয়ঙ্কর গালি দিতে ইচ্ছে হচ্ছে। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা, না হলে ছোট ভাই খুন করে আমি জেলে যেতে চাই না। আগে বেড থেকে নেমে তো দেখাও। এখন তুমি 58 পয়সার মতো অচল। মা, তোমার ছেলেকে এখান থেকে যেতে বলো। যাচ্ছি যাচ্ছি, এত চিৎকার করা কিছু হয় নাই। এটা আমার ও বাবার বাড়ি, আমিও চিৎকার করতে পারি। সাইবা কটমট করে তাকাতেই শোয়েব ভেংচি কেটে চলে গেল। আধা ঘন্টা পরে শোয়েব আবার সাইবার রুমে এলো। সাইবা তখন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। সাইবার কোলের উপর একটা প্যাকেট রেখে বলল, আপু তোর জন্য নিয়ে এলাম। সাইবা ভ্রুকুচকে তাকালো শোয়েবের দিকে। নিজের কোলের ওপর প্যাকেট দেখে কপালের ভাঁজ দূর হলো। সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি এটা? আরে খুলেই দেখো না, তোমার খুব পছন্দের জিনিস। সাইবা প্যাকেট খুলতেই এক গাদা ধুলা এসে তার কোলের উপর পড়ল। অবাক হয়ে শোয়েবের দিকে তাকাতেই শোয়েব দুঃখী দুঃখী গলায় বলল, শুনলাম তুমি নাকি ধুলোর রানী। আমার বোন ধুলোর রানী, এ কথা অন্য একজন থেকে জানতে হচ্ছে। বড় কষ্ট পাইলাম। তুমি আমাকে আপন না ভাবলে কি হবে? আমি তো তোমাকে আপন ভাবি। ধুলোর রানীকে তো ধুলো ছাড়া রাখতে পারি না বলো। তাই অনেক কষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরে তোমার জন্য ধুলো নিয়ে আসলাম। ভালো করেছি না বলো? আজ 4 দিন যাবৎ সাইবা বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছে। কোমরের ব্যথা অনেকটা কমে গেছে। কাল থেকে ভার্সিটিতে যেতে পারবে। এই কয়েকদিন ফারহানের সাথে কোনো রকম দেখা হয়নি সাইবার। সাইবা মনে মনে খুব ক্ষেপে আছে ফারহানের উপর। একবার দেখা হোক, তখন হাড়ে মজ্জায় বুঝিয়ে দিবে এই সাইবা কী জিনিস। এইসব ভাবতে ভাবতেই সায়রার মনটা খারাপ হয়ে গেল। সে এখনো ভালোবাসে ফারহানকে। ফারহানের জায়গায় অন্য কাউকে ভাবতেই পারে না, কিন্তু ফারহান তাকে বরাবরই উপেক্ষা করে। ভার্সিটিতে ঢুকতেই আদিবের সাথে দেখা হয়ে গেল সাইবার। আদিব মিষ্টি হেসে সাইবার দিকে এগিয়ে গেল। কেমন আছেন সাইবান? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শরীর ঠিক আছে তো? জি ভাইয়া। আদিব সাইবার দিকে খানিকটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে একটা গোপন কথা বলার আছে। আমি জানি এই কথাটা বলে বন্ধু সমাজ আমাকে মির্জাপুর বলে ঘোষিত করবে।
কিন্তু ইউ নো हर एक फ्रेंड कामिना होता है। আদিবের বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল সাইবা। আদিব সাইবার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি জানো ফারহান তোমাকে অসম্ভব ভালোবাসে। আদিবের কথা শুনে চমকে উঠল সাইবা। চোখ বড় বড় করে আদিবের দিকে তাকালে আদিব মাথা নাড়িয়ে বোঝায় সে যা বলেছে তা পুরোপুরি সত্যি। সাইবা নিজের বিস্ময় কাটিয়ে আদিবের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনিও আমার সাথে এভাবে মজা করতে পারলেন ভাইয়া? আপনার কাছে এরকম কিছু আশা করিনি। আদিব সাইবার মনের অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে নিল। সিরিয়াস চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি মজা করছি না সাহেবান, ফারহান তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। তোমার পড়াশোনায় ক্ষতি হবে ভেবে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো সে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। সাইবার আজকে অবাক হওয়ার দিন। সাইবা সন্দিহান চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। তার দৃষ্টি বলে দিচ্ছে সে এখনো আদিবের কথা বিশ্বাস করেনি। আপনি এসব কি বলছেন ভাইয়া? আর শরীর ঠিক আছে তো? জ্বর টর হয়নি তো? আরে আমার কিছু হয়নি, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? সাইবা অসহায় গলায় বলল, আপনি বিশ্বাসযোগ্য কোনো কথা বলেননি ভাইয়া। আদিব কিছু একটা ভাবলো, তারপর সাইবার দিকে তাকিয়ে বলল, আমি প্রমাণ দিতে পারি ফারহান, ফারহান যে তোমাকে ভালোবাসে। সাইবা সন্দিহান গলায় বলল, কিভাবে? আজকে তুমি ভার্সিটির যে কোনো ছেলেকে প্রপোজ করবে, তবে ফারহান থাকাকালীন করতে হবে, তবে দেখবে ফারহান কিভাবে লুচির মতো ফোলে। আদিবের কথাটা সাইবার খুব পছন্দ হলো। সে খুশিতে গদগদ হয়ে বলল, তা তো করাই যায়, তবে ইনসেন্টেন্ট ছেলে পাবো কোথায়? সাইবার কথা শুনে আদিবও কিছুটা চিন্তায় পড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে সাইবার দিকে চোখ যেতেই দেখল সাইবা তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আদিব কিছুটা হকচকিয়ে গেল, ভয়ার্থ গলায় বলল, একদম না, আমি তোমাকে বোনের নজরে দেখি। এসব আস্তাক ফিরুলা কাজ আমাকে দিয়ে করানোর চিন্তা করো না, ফারহান আমাকে আস্ত রাখবে না। আদিবের কাঁদো কাঁদো গলা শুনে হু হা করে হেসে উঠল সাইবা। হঠাৎ করে আদিবের হাত জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভাই ভাই নজরেই দেখি ভাইয়া। বোনের সুখের জন্য এতটুকু তো করতেই পারেন। সাইবার ইনোসেন্ট ফেসের কথা শুনে শুকনো ঢোক গিলল আদিব। এখন তার নিচের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হচ্ছে। এই জন্যই গুরুজনেরা বলে কারোর ভালো করতে নেই, উপকারীকে বাঘে খায়। আদিব তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতেই ফারহানকে চোখে পড়ল। ফারহান ওদের দিকেই সরু চোখে তাকিয়ে আছে। আদিব নিজের কপালের ঘাম মুছে অসহায় গলায় বলল, রেগে গেলে একটা ভাই হারাবে, বর গেলে বর পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না পাগলা। সাইবা মাছি তারাবার মতো করে বলল, আমি আপনার জন্য প্রতি বছর দান সদকা করব ভাইয়া। আপনার নাম শহীদের খাতায় তোলা হবে। বোনের জন্য জীবন দিল ভার্সিটি পড়ুয়া তাগড়া যুবক। ভাবেন এবার আপনি তো সেলিব্রিটি হয়ে যাবেন। আমি সেলিব্রিটি হতে চাই না। আরে কিছু হবে না, চলেন তো। আদিব কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতেই সাইবা কটমট করে তাকালো। এভাবে মুখ কালো করে রেখেছেন কেন? আমি আপনাকে সাগরে ফেলে দিচ্ছি নাকি? চুপ, হাসুন। সাইবার কথা শুনে আদিব দুঃখী দুঃখী গলায় বলল, তুমি কখনো বাঘের কাছে থাকা হরিণকে থাকতে দেখেছো? সাইবা কিছু না বলেই আদিবের হাত ধরে সামনে এগিয়ে গেল। ফারহান এখনো ওদের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টি সাইবার হাতের দিকে। ফারহানের দিকে এগিয়ে যেতেই ফারহান গম্ভীর গলায় বলল, এসব কি হচ্ছে? সাইবা ফারহানের দিকে তাকিয়ে ক্লোজ আপ স্মাইল দিল। আদিবের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, কিছু না ভাইয়া, আমি আবিদ ভাইয়াকে নিজের মনের কথা বলতে চাই। আসলে ওই দিন সবার সামনে নিজের মনের কথা বলে ভুল করেছিলাম, এজন্য অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তাই আমি আবিদ ভাইয়াকে একান্তে নিজের মনের কথা বলতে চাই। সাইবার কথা শুনে ফারহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবের দিকে। দাঁত কিরমির করে বলল, তা কি মনের কথা বলবে শুনি? সাইবা ফারহানের দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, আরে ধুর, সবার সামনে সবকিছু বলা যায় নাকি? আমরা একটু একান্তে সময় কাটাতে চাইছি। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। রক্তবর্ণ চোখে তাকিয়ে আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব একটু এদিকে আয়, কথা আছে তোর সাথে। ফারহানের কথা শুনে সাইবা তড়িঘড়ি করে বলল,
না না, আবিদ ভাইয়া এখন কোথাও যাবে না। আহা, বুঝতে পারছেন না কেন? নতুন নতুন প্রেমে পড়লে একটু বেশি সময় কাটাতে হয় নিজেদের মধ্যে। একজন আর একজনকে জানতে হবে, তো দুজনেই ভবিষ্যতে সুন্দর করে গুছিয়ে সংসার করা যাবে। বন্ধুর কথা চিন্তা করে আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে ভাইয়া। আপনাদেরকেও সময় দেবে, কিন্তু প্রেমিকা হিসেবে আমাকে বেশি সময় দেবে আর কি। কিছু মনে করবেন না প্লিজ। প্রেমে পড়লে বন্ধু আর বন্ধু থাকে না, সে হয়ে যায় প্রেমিকার সম্পত্তি। আদিব চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাইবার দিকে। এই মেয়েটা আজ ওর প্রাণ নিয়েই ছাড়বে। কাপা কাপা চোখে ফারহানের দিকে তাকাতেই কলিজা শুকিয়ে সাহারা মরুভূমির মতো হয়ে গেল। ফারহান রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদিব চোখের ইশারায় বোঝালো। আমার কোনো দোষ নেই ভাই। ফারহান শার্টের হাতা গোটাতে গোটাতে বলল। তাই নাকি ধুলোর রানী? তা কে কার প্রেমে পড়লো? ফারহানের হাতা গোটানো দেখে দুজনেই শুকনো ঠোক গিলল। কি হলো, কথা বেরোচ্ছে না কেন? ফারহান থমকে উঠতেই আদিব আর সায়রা দুজনের দিকে আঙ্গুল তুলে পয়েন্ট আউট করলো। ওদের কাণ্ড দেখে ফারহান ভ্রু কুঁচকে তাকালো। ওরা নিচেরাও হক চুকিয়ে গেল। সাইবা বোকা হেসে আদিবের আঙ্গুলটা আবার আদিবের দিকে ঘুরিয়ে দিল। আদিব অবাক হয়ে সাইবার দিকে তাকাতেই সাইবা চোখ দিয়ে ইশারা করল। আদিব জোরপূর্বক হেসে ফারহানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সাই জানালো। ফারহান সাইবার দিকে তাকিয়ে বাঁকা হাসল। আদিবের কাঁধে হাত রেখে ঘাড় কাত করে সাইবার দিকে তাকাতেই সাইবা হাত দিয়ে কপালের ঘাম মুছে জোরপূর্বক হাসল। আদিব আবার প্রেম টেম ঠিক করে করতে পারে না। এক কাজ করি, আমি তোমাদের দুজনকে আগে প্রেম করাটা ঠিকঠাক শিখিয়ে দেই, পরে সুখে সংসার করাটাও শিখিয়ে দিব। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই। আদিব আর সাইবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহান। আদিব অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। সাইবার এদিকে কোনো খেয়াল নেই, সে এদিক সেদিক তাকিয়ে তাকিতুকি করছে। ফারহান গলা খাকারি দিয়ে বলল। তো কে কার প্রেমে পড়েছে জানো? আদিব দীর্ঘশ্বাস ফেলে বলল। দেখ ভাই, সত্যি বলছি, কেউ কারোর প্রেমে পড়েনি, আমরা মজা করছিলাম, তাই না সাহেবান? আদিবের কথা সাইবা সরাসরি নাকচ করে দিয়ে বলল। সাইবার কথা শুনে ফারহানের মাথা গরম হয়ে গেল। রাগে চোখমুখ শক্ত করে তাকিয়ে আছে সাইবার দিকে। ফারহানের অবস্থা বুঝতে পেরে আদিব সাইবাকে বোঝানোর ভঙ্গিতে বলল। মাথা ঠান্ডা করো সাহেবান, রাগের মাথায় কী বলছো তুমি? তাকে তুমি নিজে জানো না? আমার মাথা ঠিক আছে ভাইয়া। আমি কি ভুল কিছু বলেছি বলে আপনার মনে হয়? উনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে আমাকে নিজের জীবনের সাথে অন্য কাউকে তো জড়াতেই হবে, তাকে ভালোবাসতে হবে। এখানে উনি এভাবে রিয়েক্ট কেন করছেন তাই তো বুঝতে পারছি না। ফাঁকা ক্লাসরুমটা এখন আদিবের কাছে ভয়ঙ্কর কোনো কাল কুঠুরি মনে হচ্ছে। ভয়ার্থ চোখে ফারহানের দিকে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে গেল আদিবের। ফারহান এক হাতে নিজের কপালে স্লাইড করছে আর রুমের এদিক সেদিক পায়চারি করছে। হঠাৎ করে আদিবকে টেনে রুম থেকে বের করে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে দরজা বন্ধ করে দিল সে। রক্তাক্ত চোখে সাইবার দিকে ঘুরে তাকাতেই ভয়ে কাঁপতে লাগলো সাইবা। ঝোঁকের বশে অনেকটা বেশি বলে ফেলেছে। এখন বুঝতে পারছে। ফারহানকে নিচের দিকে এগিয়ে আসতে কাঁপা কাঁপা গলায় বলল। দরজা বন্ধ করলেন কেন আপনি? আমাকে যেতে দিন, আমি কিন্তু চিৎকার করব। করো করো চিৎকার। ফারহানের ভয়ঙ্কর গলায় দেওয়া হুঙ্কারে সাইবার প্রতিটি শিরায় শিরায় কাঁপন ধরিয়ে দিল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ওদিকে বাইরে থেকে আদিব এক নাগাড়ে দরজা ধাক্কিয়ে যাচ্ছে। ভয়ার্থ গলায় ফারহানকে ডেকে যাচ্ছে। দরজা খুল ফারহান। দেখ ভাই, মাথা গরম করে কিছু করিস না, ছোট মানুষ ভুল করে বলে ফেলেছে, মাফ করে দে ভাই। ফারহান সাইবার দিকে এগিয়ে গিয়ে ওকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। অগ্নি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আমার পাখির পাখনা গজাতে শুরু করলো আর আমি তা জানি না। এই মুখ দিয়েই তো অন্য কাউকে ভালোবাসার কথা বলেছিস। এই মুখটা ভেঙে দেই। উড়তে শিখে গেছিস? কান খুলে শুনে রাখ, বেশি ডানা ঝাপটালে তুই আর তোর পাখনা দুটোই ভেঙে গড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। বোঝাতে পেরেছি?
শেষের কথাটা চিৎকার করে বলায় সাইবা থরথর করে কেঁপে উঠল। হাত আর গাল এত জোরে ধরেছে মনে হচ্ছে ভেঙেই যাবে। ব্যথায় চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সাইবাকে চুপ থাকতে দেখে ফারহান হুঙ্কার দিয়ে বলল, কি হলো, কথা কানে যায়নি? সাইবা ভয়ে ভয়ে মাথা নাড়তেই ফারহান থমকে উঠল। ইউজ ইউর ওয়ার্ডস। হ্যাঁ হ্যাঁ। সাইবার কথা শুনে ফারহান সাইবার গাল ছেড়ে দিয়ে কপালের সামনের অগোছালো চুল গুছিয়ে দিতে দিতে বলল, গুড। আর কোনোদিন প্রেম করার ইচ্ছা হবে? সাইবা ফারহানের চোখের দিকে তাকিয়ে বলল। আমি প্রেম করলে আপনার কি সমস্যা? ফারহান সাইবাকে নিজের সাথে চেপে ধরে বলল, কারণ তুই আমার, একমাত্র আমার। তোর একটা ধূলিকণার ভাগও আমি কাউকে দিব না, বুঝেছিস আমার ধুলোর রানী? সাইবা অবাক চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। খুশি হবে না রাগ করবে ভেবে পাচ্ছে না। সবার সামনে এভাবে অপমান করে রিজেক্ট করে এখন এইসব ঢংমার্কা কথা বলতে এসেছে। সাইবা কটমট করে তাকালো ফারহানের দিকে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার এক বিন্দু ধুলোও আপনাকে দিব না। দেখি আপনি কি করতে পারেন। আসছে ধূলিকণার ভাগ, ধূলিকণার ভাগ কাউকে দিব না। সাইবার রাগ দেখে ফারহান বাঁকা হাসল। সাইবার দিকে ঝুঁকে মন্থর গলায় বলল, আমি চেয়েছি তোর কাছে, আমার জিনিস আমার তোর কাছে থেকে নিতে হবে কেন? সময় হলে আমি নিজেই নিয়ে নিব। সাইবা ফারহানের দিকে ক্রূর চোখে তাকিয়ে দরজা খুলে হনহন করে বেরিয়ে গেল। বারান্দায় আদিব অস্থিরভাবে পায়চারি করছে। সাইবাকে বেরোতে দেখে দৌড়ে এসে সাইবার সামনে দাঁড়ালো। অবাক গলায় বলল, তুমি বেঁচে আছো? আদিবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আদিবকে কিছু বলার সুযোগ না দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল সাইবা। আদিব অবাক হয়ে কিছুক্ষণ সাইবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত পায়ে রুমে যেতেই দেখল ফারহান চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে বসে আছে। আদিবকে ভিতরে আসতে দেখে শয়তানি হাসি দিল। আরে আরে শালা সাহেব যে, আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এভাবে বলছিস কেন দোস্ত? ভয় পাই তো। রাস্তা দিয়ে হাঁটছে আর ফারহানকে গালি দিচ্ছে। এতদিন পরে ভার্সিটিতে এসে এইসব কাহিনীর জন্য ক্লাস করা হলো না। ওর ফ্রেন্ডরা কেউ আজ ভার্সিটিতে আসেনি। বাসায় গিয়ে কল দিয়ে সবাইকে ডেকে নিবে। এই ফারহানকে তো দেখে নিবে সে। এই সাইবার সাথে এইসব হাঙ্কি পাঙ্কি চলবে না। বাসায় ঢুকতেই শোয়েব রাজকীয় ভঙ্গিতে সালাম দিল সাইবাকে। সাইবা অবাক হয়ে তাকাতেই ব্যস্ত ভঙ্গিতে বলল, আমাদের এই ছোট্ট কুটিরে আপনাকে অনেক স্বাগতম ধুলোর রানী। আমি আপনার কী সেবা করতে পারি? সাইবা দরজার বাইরে থেকেই পায়ের জুতা খুলে ছুঁড়ে মারল শোয়েবের দিকে। ছি, জুতোয় গোবর নিয়ে এসেছো কেন? এখন কি তুমি গোবর রানী হতে চাও? ইস, হায় সে থাপ্পড় মারতে। আমিও তাহলে সবাইকে বলে দেব রাস্তায় গড়াগড়ি খাও গায়ে ধুলো মাখার জন্য। নিজেকে ধুলো রানী মনে করে আকাশে বাতাসে উড়ার কিছু হয়নি। সব আমাদের হ্যান্ডসাম ফারহান ভাইয়ার কোলে ওঠার ধান্দা। বুঝি সবই বুঝি। শোয়েব জুতা ক্যাচ করে নাক সিটকে বলল। সাইবা শোয়েবের দিকে কটমট করে তাকিয়ে উচ্চস্বরে মা বলে ডাকতেই সাইবার মা খুন্তি হাতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। দুজনকে শাসিয়ে বলল, আর একবার যদি তোদের এভাবে ঝগড়া করতে দেখেছি তাহলে দুজনকেই রাস্তার মাথায় বসিয়ে দিয়ে আসব। তখন করিস অসভ্য ছেলে মেয়েদের মতো ঝগড়া। আমার বাড়িতে এসব চলবে না। আর একটা কথাও যেন না শুনি আমি। সাইবার মা রান্নাঘরে যেতেই সাইবা শোয়েবের দিকে রাগি চোখে তাকিয়ে ধূপ ধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। অন্ধকারে আকাশ যেন তারার পশরা সাজিয়ে বসেছে। অমাবস্যা রাতের নিজস্ব মোহনীয় সৌন্দর্য আছে। সে নিজের বুকে কোটি কোটি তারার মেলা বসিয়ে নিজেকে সাজায়। সায়রার পাশে পূর্ণিমা রাতের চেয়ে অমাবস্যা রাত বেশি প্রিয়। বারান্দায় দাঁড়িয়ে ঝলমলে তারা দেখায় ব্যস্ত সে। আজ মনের আকাশেও হাজারো তারার মেলা বসেছে। ফারহান মুখে না বললেও সে বুঝতে পেরেছে ফারহান তাকে কতটা ভালোবাসে। ঢাকঢোল পিটিয়ে প্রেম না হয় নাই হলো, তাতে কি? নীরবেই না হয় প্রণয় চলল। ভালোবাসলেই মুখে বলতে হবে তার কোনো মানে নেই। প্রকাশ না করেও ভালোবাসা যায়। সাততলার বারান্দা থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহান। সাইবার মুখের মুচকি হাসি নজর এড়ায়নি তার। সাইবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে
নিজের অথরেও হাসি ফুটল ফারহানের। তার প্রেয়সী তাকে চিন্তা করেই অথর প্রসারিত করেছে তা সে জানে। বলবো না করেও ভালোবাসা প্রকাশ হয়েই গেল। সাইবার দিকে তাকিয়ে মনে ভাবল, আমার লুকিয়ে রাখা তীব্র ভালোবাসা টেনে বের করে এনেই ছাড়লে দুলোর রানী। এখন দেখার পালা তুমি কতটা নিতে পারো। আমি ভালোবাসা দিতে ক্লান্ত হব না। এবার দেখার পালা তুমি কতটা গ্রহণ করতে পারো। সকালে ঘুম ভাঙল মায়ের চিৎকারে। কাল রাতে দেরি করে ঘুমানোর দরুন আজ সকালে ঘুম ভাঙেনি সাইবার। আজ শুক্রবার, তাই ভার্সিটি যাওয়ার তাড়া নেই, কিন্তু মা জননী তা বুঝলে তো সকাল সকাল চেঁচামেচি শুরু করে দিয়েছে। সাইবা, এই সাইবা, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আর একবার ডাকতে হলে পিঠের ছাল তুলে নিব, অসভ্য মেয়ে। মায়ের ধমকি উপেক্ষা করে সাইবা কম্বল ভালো করে গায়ে জড়িয়ে নিল। বিরক্ত গলায় বলল, উফ মা, যাও তো, আজ শুক্রবার, আমাকে ঘুমোতে দাও। সাইবার মা কটমট করে মেয়ের দিকে তাকিয়ে রইল। এক টানে কম্বল সরিয়ে দিয়ে কয়েক ঘা লাগিয়ে দিল। মায়ের হাতে সকাল সকাল উত্তম মধ্যম খেয়ে লাফিয়ে উঠল সাইবা। পিটপিট করে সামনে তাকাতেই মায়ের অগ্নিদৃষ্টি দেখে শুকনো ঠোক গিলে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেয়ের কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে রইল সাইবার মা। বিড়বিড় করে মেয়েকে বকা দিতে দিতে রান্নাঘরে চলে গেল। আজ ফারহানের দুপুরে আসার কথা। মেয়ে ছেলেটাকে ঠিকঠাক বলেছে কিনা এটা নিয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। ওয়াশরুম থেকে বেরুলে একবার ও বাড়িতে পাঠাতে হবে। মনে এসব ভাবতে রান্নায় মন দিল সে। বাথরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই শোয়েব গা চালানো হাসি দিল। ছেলেটা সারা দিন ওর পিছনে লাগে। সাইবা সেদিকে পাত্তা না দিয়ে রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। সকাল সকাল এভাবে ডেকে তুললে কেন মা? এমনিতেই কাল রাতে ঘুমোতে দেরি হয়েছিল, এখন আবার এত সকাল সকাল তোমার চেঁচামেচিতে ঘুমের 12টা বেজে গেল। তা রাতভর কি এমন রাজকাজ করছো মা যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছো না? তা তোমার সকাল বুঝি বেলা 11টা? মায়ের রাগী কণ্ঠ শুনে থতমত খেয়ে গেল সাইবা। ড্রয়িং রুমে ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল। বেলা 11টা বাজে। ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু হাসি আসলে তো। হাসি বেচারাও ভয়ের চোটে মুখের কোথাও গিয়ে লুকিয়ে আছে। সাইবাকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সাইবার মা ধমকে উঠে পড়লেন,